নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প, অপদার্থ। সকালবেলা ঘুম ভাঙিতেই শুভ সংবাদ পাইলাম। বৃত্ত জানাইল, জামাইবাবুর ভাই এসে বসে আছেন আপনার অপেক্ষায়। জামাইবাবুর ভাই? পরেশ? আগে হ্যাঁ। রাগে পিত্ত জ্বলিয়া গেল। সকালবেলা নিশ্চয়ই কোনো ফ্যাসাদের কথা লইয়া আসিয়াছে। ওই করিতেই তো আছে। একটা বোন, কিন্তু 100টার জ্বালা পোহাইতে হয়। ভগিনীপতিটি একটি অবতার। থাকিয়া থাকিয়া এক একটি নতুন লীলা করিয়া বসিবেন, আর ভগিনী এই দেবরদূত পাঠাইয়া আর কিছুই নয়, এই যাত্রা রক্ষা করিবার অনুরোধ জানাইবেন। অথচ কত যাত্রাই কাটিল। যা ভাবিয়াছি তাই। বৈঠকখানা ঘরে শুকনো মুখে বসিয়া আছে ছোকরা। আগলি চেহারা, তেল চকচকে মাথা, নিরেট মুখে কেমন একটা বন্য ছাপ। মুখের যেখানে সেখানে এক একটা দাড়ি গজাইয়াছে। এখনো কামাইতে শিখে নাই। সবটা মিলিয়া দেখিলেই কেমন অপ্রিয় ভাব জাগিয়া ওঠে। তবু কুটুম্বর ছেলে, খাতির করিয়া কথা কহিতে হয়। কি হে, কি খবর সকালবেলা? সঙ্গে সঙ্গে চেয়ারখানা ঠেলিয়া ফেলিয়া প্রায় হুমড়ি খাইয়া আমার কাছে আসিয়া পড়িল। রমেনদা, দাদাকে বাঁচান। কেন, আবার কি হলো দাদার? দরজায় কাবলিওয়ালা বসে আছে, বলছে দাদাকে বেরোতে দেখলেই খুন করবে। কাবলিওয়ালার কাছেও ধার করা হয়েছে? আমরা কিছু জানি না রমেনদা, দাদা কখন যে তলে তলে কি করে। বোনের হাত খরচের ছুতায় নিয়মিত মাসোহারা ঘুষ দিতেছি। ভাগিনেও ভাগিনেইদের জুতা জামা, বই খাতা, এও তো প্রায় বরাদ্দর সামিল। তবু লোকটা সর্বদা ধারে মাথা বিকাইয়া বসিয়া আছে। অথচ অক্ষম নয়, অপারগও নয়, রোজগার করে ভালো। এবং মজা এই, টাকা উড়াইবার যে 2টা প্রকৃষ্ট পন্থা আছে, শ্রীমান সুরেশচন্দ্র তাহা ধার দিয়েও যান না। বিরক্ত চিত্তে প্রশ্ন করিলাম, তোমার দাদা এত টাকা কি করে বলতে পারো? কিছুই বলিতে পারিল না। তেল চকচকে মাথাটা চুলকাইয়া হাতময় তেল মাখাইল। কাবলের কাছে কত ধার? বলছে তো 300। বাবার কাছে পরামর্শ চাহিতে গেলাম। বাবা বলিলেন, সে হতভাগার নাম আমার সামনে করো না। মা বলিলেন, এত মেয়ের মরণ হয়, কমলি হতচ্ছাটির মরণ হয় না। দাদা বলিলেন, নষ্ট করবার মতো টাকা আমার নেই। বিপত্নিক হওয়ার একটা সুবিধা এই, অহরহ খোঁচা দিবার জন্য কেউ পিছনে মোতায়েন থাকে না। সে সুবিধা দাদার আছে, আমার নাই। আমার যিনি আছেন তিনি উদারতায় গলিয়া গিয়া বলিলেন, তা বললে কি হবে? ধার ধর করেও টাকার জোগাড় দেখো। ঘরের জামাই, কাবলিওয়ালায় অপমান করবে। 3রা তারিখ। মাহিনাটা তখনও ঘরে অনেকখানি মজুদ ছিল। গৃহিণীর কাটা বাক্সর রাংছাল খুলিয়া 37 টাকা 13 আনা সংগ্রহ হইল। পাড়ার বিশ্বনাথ বাবুর কাছে গোটা 30 টাকা লইলাম। দাদা কি ভাবিয়া শেষ পর্যন্ত 20টা টাকা দিলেন। ডাকিয়া নিজে হইতেই দিলেন। ছুটিলাম ভগিনীর বাড়ি। সুরেশবাবু তখন ভিতর বাড়িতে আসন পিড়ি হইয়া বসিয়া চা পান করিতেছিলেন। আমাকে দেখিয়া যেন আকাশ হইতে পড়িলেন। মেজদা যে, অসময়ে গরিবের কুঁড়ে। ওগো, তোমার মেজদা এসেছেন, এক পেয়ালা চা আনো। বলি, দেখ তো আর গরম জল আছে কি না, না থাকে তো বসিয়ে দে চট করে। বলিলাম, চা খাইতে আসি নাই। কিন্তু সুরেশের কলকণ্ঠে আমার ক্ষীণ আপত্তি ডুবিয়া গেল। কমলা আসিয়া ঘাড় হেঁট করিয়া এক পেয়ালা চা বসাইয়া দিয়া গেল। অন্যদিন স্বামীর সামনে আমাকে দেখিয়া ঘোমটা টানিবার প্রয়োজন বোধ করে না। আজ কিঞ্চিত ঘোমটার আমদানি হইয়াছে। সুরেশের ভাব দেখিয়া বুঝিবার উপায় নাই। তাহার মাথার ওপর কাবুলির লাঠি উঁচানো রহিয়াছে। কথাটা কোন দিক হইতে পারিব বুঝিতে পারিতেছি না। অবশেষে বলিলাম,
পরেশ গিয়েছিল আমার কাছে। পরেশ? ওদের বারোয়ারির চাঁদা আদায় করতে বুঝি? খসালি নাকি কিছু? আমি তো ভাইয়া ঝেড়ে জবাব দিয়েছি, ওসব বারোয়ারি ফারোয়ারিতে। আহ, কেন বাজে বকছো? তোমার কিছু দরকার ছিল না? আমার? যেন তেলেগু ভাষা শুনিয়াছে সুরেশ। কেন, তোমার দরজায় কাবলে বসে নেই? পথে বেরোলে খুন করবে বলে শাসায়নি? ও হো হো, সেই কথা। ওদের কথা বাদ দিন, খুন করতে পয়সা লাগে না ওদের। যাক তাহলে, তোমার কিছু দরকার নেই তো? টাকা করি এনেছেন নাকি? বাইজুব, টাকার দরকার কখন নেই। ওগো শুনছো? তোমার মেজদার কাছ থেকে টাকাগুলো ধরো। মাইরি ব্রাদার, খুলেই বলি তাহলে, বড় দিক করেছে বেটা। ভদ্রলোকের ছেলে, কদিন আর চোরের মতো গা ঢাকা দিয়ে বেড়ানো যায়? আজ ভেবেছিলাম হয় এসপার নয় ওসপার। দিক বেটা একঘা লাঠি বসিয়ে। আমাদের মতো অপদার্থ লোকের বেঁচে থাকা দুনিয়ায় ভার বাড়ানো। কই গো, এদিকে এসো না। হাতাহাতি টাকাটা লইতে বোধ করি সম্মানের হানি হইবে তাহার। ইহার পর কিছুকাল কোনো খবর নাই। আমরাও গ্রাহ্য করিয়া লই নাই। লোকমুখে শুনিতে পাই, সুরেশ নাকি বলিয়া বেড়াইতেছে, উপকার কি আর আমরা তাহার জন্য করি? বোন বিধবা হইলে কতকগুলো ছেলে মেয়ে লইয়া ঘাড়ে পড়িবে তাই। তাছাড়া অসময়ে আপনার লোকে করিবে না তো কি রাস্তার লোকে আসিয়া করিবে? কমলা কাহার কাছে যেন দুঃখ করিয়াছে। বাপ ভাই বড়লোক হইলে তাহাদের আর দরদ থাকে না। এই যে 6 মাস যাই নাই, কেহ একবার উদ্দেশ করিয়াছে গরিব বোন কিনা? তিনি আসিয়া কহিলেন, ওগো, ঠাকুরজিকে একবার না আনলে কি ভালো দেখাচ্ছে? অনেক দিন আসেনি। আমি তার কি করব? তোমারই বা মাথা ব্যথা কিসের? মা বুঝবেন। মার তো খুবই ইচ্ছে, চক্ষু লজ্জায় বলতে পারছেন না, ঠাকুর জামাইয়ের জ্বালায়। তোমার ঠাকুর ছিটিকে আনলে ঠাকুর জামাইটিরও ম্যাও সামলাতে হবে, তা জানো? তা জানি, কান টানলেই মাথা আসে। সবাই তো তোমার মতো নয়। ইহার মধ্যে একদিন পথে দেখা, মুখোমুখি আসিতেছিলাম। চোখাচোখিও না হইয়াছিল এমন নয়। হঠাৎ হাত 4-5 দূর হইতে তাড়াতাড়ি নামিয়া ও ফুটপাতে চলিয়া গেল। আর একদিন বাসে বসিয়া আছি, উঠিয়াই আমার সঙ্গে চোখাচোখি, কথাবার্তা নাই। পরে স্টপে নামিয়া গেল, যেন মস্ত একটা অপরাধ করিয়া বসিয়া আছি উহার কাছে। তবু কমলাকে আনিতে হয়, আমি গিয়া লইয়া আসি। বাহিরের রোয়াকে বসিয়া পা দুলাইতেছে। আমাকে দেখিয়া ছোট্ট ছেলেটাকে ডাক দিয়া বাঁকা হাসি হাসিয়া কহিল, ওরে গোপাল, বড় মানুষ মামারা উদ্দেশ করেছে, যা যা, দুদিন দুটো ভালো মন্দ খেয়ে চেকনায় ফিরিয়ে আয়। কষ্টে রসনাকে সংবরণ করিয়া বাড়ির ভিতর ঢুকিয়া গেলাম। বাক্স বিছানা নিজেই বাঁধিলাম। ছেলে মেয়েগুলোকে ভব্য করিয়া তুলিতে যতটা পারিলাম সাহায্য করিলাম কমলাকে। গাড়িও ডাকিয়া আনিলাম আপনি। পরেশের খোঁজ করিয়াছিলাম। কমলা কাঁচুমাচু মুখে জানাইল, তাহার নাকি পরীক্ষার পড়া। গাড়ির স্ট্যান্ড কাছেই, 2 পা গেলেই, আমি একবার, ইত্যাদি। ভাবিয়াছিলাম এবার আর আমাদের বাড়ি আসিবে না হতভাগা। দেখিলাম মনুষ্য চরিত্রে কত অনভিজ্ঞ আমি। প্রত্যহ আসে, সন্ধ্যা হইতে রাত্রি 10টা পর্যন্ত একখানা ঘর দখল করিয়া আড্ডা দেয়। শালাদের সঙ্গে খুনসুটি করিয়া পান আদায় করে। এমনকি দাদার সঙ্গে মাঝে মাঝে দাবায় বসিতেও দেখি। শুধু এড়াইয়া চলে আমাকে। হঠাৎ এত বড় মানুষই বা করিতেছে কোথা হইতে কে জানে? দোহাত্তা খরচ করে। ছেলে মেয়েদের নিত্য নতুন জামা জুতো আসিতেছে, স্ত্রীর জোড়া জোড়া ভালো শাড়ি, এ বাড়ির ছেলেদের সিনেমা দেখানো, সার্কাস দেখানো, ফুটবলের ক্যারাম বোর্ড কিনে দেওয়া, বাজারের সেরা বিস্কুট চকলেট। পিসিমশাই বলিতে সকলেই অজ্ঞান।
ইহারই মাঝে আবার একদিন ডুব মারিল। কমলির মুখে আর হাসি নাই, খায় না, দায় না, চুল বাঁধে না, ময়লা শাড়ি পরিয়া বেড়ায়। শতপ্রবৃত্ত হইয়াই একদিন প্রশ্ন করি সুরেশের অন্তর্ধানের কারণ। কমলা শুষ্ক কণ্ঠে উত্তর দেয়, কি জানি মেজদা, আপিসে কি না কি গোলমাল চলছে। আপিসে গোলমাল শুনিয়া মাথা ঘুরিয়া গেল। ইতিপূর্বে এরূপ গোলমালে পড়িয়া মহাপ্রভু বার তিনেক আপিস বদলাইয়াছেন, এবং আমাদের কিন্তু সে কথা যাক, অসময়ে আপনার লোকে করিবে না তো কি রাস্তার লোক আসিয়া করিবে। বেশি দিন অন্ধকারে থাকিতে হইল না। পরে সে আসিয়া আলো দেখাইল। রমেনদা, দাদার নামে ওয়ারেন্ট বেরিয়েছে, দাদাকে বাঁচান। ওয়ারেন্ট কিসের? আবার কোথায় ধার করেছেন মহাপ্রভু? ধার নয়, আপিসের ক্যাশের কি গোলমাল হয়েছে, দাদাকে বোধ হয় জেলে দেবে। কি হবে রমেনদা? হবে আমার মাথা আর মুন্ডু। মামা তো শ্যালা উকিল, ছুটিলাম তাহার কাছে। বিস্তর পরামর্শ, বিস্তর কাণ্ড। 1002 টাকা জোগাড় করিতে পারিলে এ যাত্রা উদ্ধার হয়। মিথ্যা বলিব না, একটি নিজস্ব মত জাহির করিয়াছিলাম। বলিয়াছিলাম, একবার জেলখানাটা ঘুরিয়া আসাই উহার পক্ষে মঙ্গল, শায়েস্তা হইয়া যাইবে। বাবা বলিলেন, আজ থেকে জানব কমলি বিধবা হয়েছে। মা বলিলেন, হে ভগবান, রাত পোহাবার আগে যেন কমলিকে নিমতলার ঘাটে নিয়ে যায়। দাদা কিছুই বলিলেন না। কমলি রাগ করিয়া চলিয়া গেল। যাইবার সময় শুনাইয়া শুনাইয়া বলিয়া গেল, শ্বশুর ভাসুর থাকলে অবশ্য এই দুর্দিনে দেখত। তিনি বলিলেন, তাই বলে সত্যি তো আর দাঁড়িয়ে থেকে ঘরের জামাইকে জেলে দেওয়া যায় না। পরের কাহিনী আর বিশদ বলিতে চাহি না। 2000 টাকার ইতিহাস বড় করুণ, বড় মর্মস্পর্শী। শুনিলাম মা নাকি আড়ালে ডাকিয়া তাহার মেজ বৌমাকে বলিয়াছেন, ভগবান তোমাকে যেমন মন দিয়াছেন তেমনই ধন দিন মা, আমার আশীর্বাদে তোমার বছরের মধ্যে 1 গা গয়না হবে। যাক, ওইটুকুই সান্ত্বনা। চাকরিটা গিয়াছে, কষ্টে পড়িয়াছে। পরেশ মাস 2রা তারিখে আসিয়া মাসোহারার টাকাটা লইয়া যায়, এই পর্যন্ত জানি। হঠাৎ একদিন লক্ষ্য করিলাম সুরেশ মটর চড়িয়া বেড়াইতেছে। পথে দেখিলে চিনিতে পারে না, কাদা ছিটকাইয়া চলিয়া যায়। অনুসন্ধান করিতে যায় নাই, এমনিই কানে আসিল কোথাকার কোন রাজপুত্রের নাকি গার্জেন টিউটার হইয়াছে। যাক, ভালো হইলেই ভালো। মাস কয়েক হইল, পরেশও আর আসে না। হঠাৎ একদিন ভোরবেলা ছুটিয়া আসিয়াছে। রমেনদা, বৌদিকে বাঁচান। বৌদির আবার কি হলো? আপিং খেয়েছেন। বাবা পাগলের মতো কত ছুটিলেন। মা রিক্সা ভাড়া করিয়া কাঁদিতে কাঁদিতে এবং জীবনে মেয়েটা যে আদর যত্নের মুখ দেখে নাই, এই কথা কয়টি তারস্বরে ঘোষণা করিতে করিতে ছুটিলেন। গৃহিণী চোখ মুছিতে মুছিতে আর একখানা রিক্সা ডাকাইলেন। এমনকি দাদাও শার্টটা মাথায় গলাইয়া ধীরে ধীরে বাহির হইয়া গেলেন। গিয়া দেখি বহারম্ভে লঘুক্রিয়া। ভ্যাগাবন্ডার সঙ্গে জুটিয়া কমলিটাও মার্জিত বুদ্ধি হারাইয়াছে। খাইবি তো পটাশিয়াম সায়ানাইড খা, তা নয় সেই চিরাচরিত প্রথায় ঝিকে দিয়া চারানার আফিং আনাইয়া ধ্যাত্তেরি নিকুচি করেছে। 2 বার বমি করিয়াই বিষ কাটিয়া গেল। শুনিলাম রাজবাড়ির চাকরিটা গিয়াছে। রাজবাড়ির হিসাবে বাজারে বিস্তর দেনা করিয়া বেড়াইয়াছে। ম্যানেজারের সই জাল করিয়াছে, ইত্যাদি ইত্যাদি। চাকরি তো গেছেই, উপরন্তু ম্যানেজার বাবু দারোয়ান পাঠাইয়া শাসাইয়া রাখিয়াছেন। আর কোনোদিন চৌকাট ডিঙাইবার চেষ্টা করিলে ঠ্যাং ভাঙিবার ব্যবস্থা করা হইবে। অগত্যা অপমানের জ্বালায় কমলা, যাক,
বাঁচিয়া উঠিয়া অনেক ঝঞ্ঝাটের হাত হইতে রেহাই দিল। কৃতজ্ঞ বোধ করাই উচিত। আবার একদিন এক বন্ধু আসিয়া খবর দিল, তোমার ভগ্নিপতি যে লাল হয়ে গেল হে। কে ভগ্নিপতি? তোমার সুরেশ মিত্তির। শেয়ার মার্কেটে ঘোরাঘুরি করতে দেখতাম প্রায়ই। হঠাৎ শুনছি আঙুল ফুলে কলা গাছ হয়ে উঠেছে একেবারে। খবর রাখো না নাকি? কি জানি, আমার ওসব খবর রাখা টাকা আসে না। আমার আসে না বটে, তবে খবর আসিল। পরে শাসিয়া মস্ত লম্বাই চওড়াই করিয়া গেল। দাদা গাড়ি কিনিয়াছে। বালিগঞ্জের ওদিকে বাড়ি খোঁজা হইতেছে, গ্যারেজওয়ালা বাড়ি। ভাড়া নয়, কেনার জন্যই। ভুলি গোখলে ভর্তি হইয়াছে। ছেলেদের স্কুলে যাতায়াতের জন্য আর একখানা গাড়ি না কিনিলেই নয়। বড়খানা তো 24 ঘন্টাই দাদার কাছে ব্যস্ত। আরও অনেক কিছু। একদিন প্রমাণ পাইলাম কথাটা মিথ্যা নয়। আপিস হইতে ফিরিয়া দেখি দরজায় ঝকঝকে একখানা অস্টিন। বাড়ির ভিতর কমলি জলের গ্লাসে রসগোল্লার রস নিংড়াইতেছে। ভারী ব্যস্ত, কথা কহিবার ফুরসত নাই। সুরেশের এক মেয়েরও বন্ধুর বাড়ি নিমন্ত্রণ। পথে গাড়ি দাঁড় করাইয়া দেখা করিতে নামিয়াছে। একলাই যাইতেছে। একপাল ছেলে মেয়ে লইয়া আবার ভদ্র সমাজে যাওয়া যায়? ছি! আধা নমস্কার গোছের কি একটা করিয়া ছুটিয়া বাহির হইয়া গেল। ভালো করিয়া দেখিতেই পাইলাম না। শুধু শাড়ির জরির আঁচলটা বিদ্যুতের মতো ঝলক মারিয়া গেল। বাবা বলিলেন, বেশ গাড়িখানা, কি বলো রমেন? মা বলিলেন, কমুর আজকাল বেশ ছিড়িখানা হয়েছে, কি বলো মেজ বৌমা? মামা তো বোনের বিবাহে নিমন্ত্রণ ছিল, যাইতে পারি নাই। শরীরটা ভালো ছিল না। একখানা বই উল্টাইতে উল্টাইতে ঘুম আসিয়া গিয়াছিল। স্ত্রী ফিরিলেন নিমন্ত্রণ সারিয়া। লক্ষ্য করিলাম মুখ অন্ধকার। আমিও অন্ধকারেই আছি, তবে বেশিক্ষণ থাকিতে হইবে না তা জানি। শীঘ্রই আলো পাইলাম। ঠাকুরঝিও যে এসেছিল বিয়েতে। তা আসবে না কেন? ওরও মামার বাড়ি তো বটে। মামার বাড়ি তো চিরকালই ছিল, আসতে দেখিনি কখনো। একটু হাসিয়া কহিলাম, মামার বাড়ি ছিল, কিন্তু নতুন গাড়িটা ছিল না। আমার সঙ্গে কথা কইল না। কে কথা কইল না? কমলি? হ্যাঁ গো, যেন চিনতেই পারল না। বিলু ঠাকুরপুর বউয়ের সঙ্গে একেবারে গলায় গলায়। আমাকে শুনিয়ে শুনিয়ে বললে, কি করে যে মানুষ এমন হ্যাবলার মতো লোক সমাজে আসে। মানধাতার আমলের একখানা জর্জেট পরে, হাতে দুগাছা খয়া চুড়ি। মা গো, ওই জন্যই তো বৌদির সঙ্গে আমার বনে না। কিছুক্ষণ চুপ করিয়াছিলাম। হঠাৎ অন্য মনস্কে মুখ দিয়া বাহির হইয়া গেল, অপদার্থ। স্ত্রী সচকিত হইয়া কহিলেন, কে? কমলি? সুরেশ? না, আমি। শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প, অপদার্থ। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।